পয়সা দিচ্ছে, টিভি রেভিনিউ পাচ্ছি, গ্রাউন্ড রেভিনিউ পাচ্ছি, এবং ক্রিকেট খেলাটা হচ্ছে বলেই আজকে আমরা সবাই আজকে সাপোর্টার বলেন আর যারা খেলা দেখে আপনারা ফলোয়ার বলেন, খেলোয়াড়রা দেখে যারা খেলাটা এনজয় করেন, সব কিন্তু হচ্ছে এই একটা কম্বাইন্ড সবাই এফোর্টে। তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে আমাদের খেলোয়াড় ছোট ভাইরা। সো এখন যেটা হচ্ছে আজকের ঘটনা যা হয়েছে খেলা হয়নি। আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে, আমরা আমাদের মনোভাব বুঝিয়েছি যে কি হয়েছে না হয়েছে, এবং ওরাও একটা চিঠি দিয়েছে। আপনারা জানেন যে আমাদের সেই যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে, এবং তাকে প্রসিডিওর অনুযায়ী, আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি, সেই কনস্টিটিউশনের আন্ডারে প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে, এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। তারপরে এটা আমরা করব কি, এটা ডিসিপ্লিনারি কমিটি, একদম কনস্টিটিউশন লেখা আছে, ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রসেসটা থাকবে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সাথে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে, কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি। কিন্তু যেটা হচ্ছে যে আমরা সবাই, আমাদের ছোট ভাইরা যারা ক্রিকেট খেলে আমাদের আজকে বাংলাদেশকে যেই লেভেলে নিয়ে গেছে, আমাদের ক্রিকেট প্লেয়াররা কিন্তু ক্রিকেটের বাইরে না। সেই জন্যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। তো সুতরাং যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, হ্যাঁ, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তো আপনারা একটু, আপনাদের রিকোয়েস্ট করবো এটা একটু আপনারা জনগণ আমাদের সাপোর্টারদের জানিয়ে দিবেন যে আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। সো এইটা হয়েছে, আই এম ভেরি হ্যাপি যে আমরা একটা কনক্লুশনে আনতে পেরেছি। এখন মিথুন, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং অন বিহাফ অফ কোঅপ। আসলে আপনারা দেখছেন যে কালকে আপনারা দেখেছেন কালকে রাত থেকেই আমাদের এই আলোচনা কন্টিনিউয়াসলি চলছিল। কালকে অনেক রাত পর্যন্ত মিঠু ভাইদের সঙ্গে আমরা বসে আলোচনা করেছি। আজকেও সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে ওনাদের সঙ্গে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে। আপনাদের সাথেও আমরা প্রেসে কথা বলেছি। তো যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। ইভেন আমরা এখনও অ্যাকসেপ্ট করি না সেই বিষয়টা, এবং আমরা কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না। আমরা এখানে এসে বোর্ডের মিঠু ভাই, আমাদের প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে বোর্ডের আদার্স ডিরেক্টর ছিল, আমাদের বিপিএলের টিম ওনারগুলো ছিল, সবার সঙ্গে বসে আমরা একটা জিনিস ওনারা কনফার্ম করেছেন, কারণ যেটা আমরা কন্ট্রোল করতে পারি সেটাই আমরা কন্ট্রোল করতে পারি। তো জিনিসটা হচ্ছে এখন বর্তমান যে সিচুয়েশন, ওনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না, ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন, এবং ওনারা আমাদের যে চাওয়াটা ওনাদের প্রসিডিওর অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা এটা কমপ্লিট করবেন। এবং আমাদের আদার্স যে বিষয়গুলো ছিল, যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, বিভিন্ন ইস্যু, ঢাকা লিগ, মেয়েদের বিষয় নিয়ে বা ফিক্সিং রিলেটেড যে বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়েও আমাদের কথা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এগুলা কোনো কিছুই ওনারা লাইটলি নেবেন না, সব কিছুই খুব গুরুত্ব সহকারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করবেন। এবং আমরা কেউই ক্রিকেটের ঊর্ধ্বে না, আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই, আমরাও চাই মাঠে খেলা হোক। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি আমরা খেলতে চাই, আমরা কোনোভাবেই না খেলাটা আমাদের কাম্য না। তো আমরা ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে
আবার মাঠে খেলা শুরু করছি এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা হেলদি ডিসকাশন হয়েছে। ওনাদের এবং আমাদের কথোপকথনের মাধ্যমে একটা জায়গায় যেয়ে পৌঁছতে পেরেছি, যেটাতে আমি এবং আমার প্লেয়ার কোয়াবের যে মেম্বার এবং প্লেয়ারদের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা অ্যাকসেপ্ট করেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন একজন একজন করে বলেন। প্রশ্নটা হচ্ছে যে বিসিবির যে স্ট্যান্ডটা ছিল, বিসিবি সেটা প্রথম ম্যাচ আপনারা যখন ওয়ার্কআউট করলেন তখনই সেটা ক্লিয়ার করে দিয়েছিল বিসিবি। দ্বিতীয় ম্যাচটা আপনারা কেন খেললেন না? কোনটা ক্লিয়ার করেছে? মানে বিসিবির যে স্ট্যান্ডটা ছিল, জি। বিসিবি তো বলেছে যে সবকিছু থেকে না, আমাদের সাথে ওই সময় প্রপার কমিউনিকেশন হয় নাই। আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। যখন আমরা মিঠু ভাইকে ওই সময় আমরা ফোন করেও বলেছি আমরা হোটেলে ওয়েট করছি, আপনি আসেন, আমরা প্লেয়াররা আপনাদের সাথে কথা বলবো। তখনও উনি বোর্ডের বিভিন্ন ইস্যুতে আটকে গেছেন, উনি আসতে পারেননি। ওই সময় আমাদের এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারি। আমি একটু ক্লিয়ার করে দিই। জিনিসটা হচ্ছে কি, আমরা কিন্তু কালকে রাতের থেকে, যখন জানেন যেটা গতকাল বিকাল থেকে শুরু হয়েছে ঘটনাটা, তারপরেও কিন্তু কালকে রাত্রে আমরা কিন্তু ওদের সাথে রাত্রে 2টা পর্যন্ত আলাপ করেছি। আমি পার্সোনালি দুঃখিত, বিকজ আমিও কিন্তু একটা ক্রিকেটার, বুলবুল ভাইও কিন্তু একটা ক্রিকেটার, এটা কিন্তু আমাদেরও অপমান করা হয়েছে। তো জিনিসটা হয়েছে যে এটা তো আমি গভর্নিং কাউন্সিল একা ডিসিশন নিতে পারিনি। দেবের ভেরি ভেরি আমাদের ওয়েলকাম করেছে, আমাকে বারবার যেতে বলেছে। আমরা তখন করেছি কি, আমাদের অন্যান্য বোর্ড মেম্বারদের, বিকজ ইটস সো এমার্জেন্সি একটা সিচুয়েশন হয়েছিল, তো আমরা বোর্ড মেম্বারদের সাথে একটা মিনি বোর্ড মিটিং করে আমরা যে ডিসিশনে উপনীত হয়েছি তারপরে যোগাযোগ করেছে। তো ততক্ষণে দেখলাম যে অ্যাকচুয়ালি সেকেন্ড ম্যাচ, এটা তো মানুষের প্রিপারেশন লাগে, আপনি বুঝতে হবে যে প্লেয়ার তো হঠাৎ করে সুইচ অন করলে গিয়ে ক্রিকেট খেলতে পারবে না। তো সেই জন্যে সবাই আলাপ করে, আমি টেকনিক্যাল কমিটির সাথে আলাপ করে আজকের ম্যাচটা পিছিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি তো 40 বছরের ক্যারিয়ার, যদি ক্রিকেটিং ক্যারিয়ার বলি, যদি সাংগঠনিক ক্যারিয়ার বলি, লাস্ট 30 আওয়ার্স 30 ঘন্টা কি আপনার ক্যারিয়ারে সবচেয়ে চাপের সময় আছে, সবচেয়ে কষ্টের, বা মানে আরো বেশি চাপের লেগেছে কিনা? এইটা মনে হচ্ছে যে যখন বিয়ে করছিলাম তখন চাপে ছিল, ওই রকম চাপ মনে হয়েছে, নয়তো ম্যাট্রিক পরীক্ষার যে চাপ, সেই চাপে ছিলাম। যাই হোক, সব ছোট ভাই এরা আমাদের সব ছোট ভাই, ইভেন কেউ হয়তো আমার ছেলের বয়সীও হবে। সো আমরা ক্রিকেটের সাথেই আছি। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে এনি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে, আমরা যারা ক্রিকেট খেলেছি, হ্যাঁ, পাইলট আছে, আমি আছি, ফারুক ভাই আছে, বুলবুল আছে, আমরা কিন্তু সব সময় ওদের সাথে আছি। সকালবেলা আপনার একটা ফুটেজ দেখলাম যে আপনি ফোনে উত্তেজিত হয়ে গেছেন, মানে বোঝা যাচ্ছে যে আসলে কোনো কিছু ম্যানেজ করার বা কনভিন্স করার চেষ্টা চলছে আপনার সারা দিন, আর দিন শেষে এই যে সাকসেস, একটু তো শাই অফ রিলিফ। এখন গিয়ে একটু ঘুমাতে পারো, কালকে রাত্রে ঘুমাইনি। সবার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের যোগাযোগের অভাবের কারণে দ্বিতীয় ম্যাচটা মাঠে করায়নি, কিন্তু এই ম্যাচের জন্য অনেক মানুষ ঢাকার বাইরে থেকে এসেছে, নোয়াখালী ফ্যান বেস, চট্টগ্রাম ফ্যান বেস, তারা আসার পরে টাকা দিয়ে টিকিট কিনেছে, তাদেরকে বিসিবি জানায় নাই কি হবে, সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে, সেনাবাহিনী লাঠি চার্জ করছে। ডু ইউ থিংক যে আপনাদের রুটিতে ক্রিকেট, তাদেরকে যারা ভালোবাসে, তাদের সাথে আজকে যেটা ঘটছে সেটা আপনাদের এই খেলার জন্য ক্ষতিকর? না, তুই বলবি? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই আর সরি। মানে ব্যাপারটা হচ্ছে যেই ঘটনা উপনীত হয়েছিল, আমাদের স্যাটেলাইট টাইম আপনি জানেন এগুলি সব ব্লক করা ছিল। তো সুতরাং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করেছি। এখন এইখান থেকে কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে যে আমি গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি হতে পারি, কিন্তু আই ক্যানট টেক একা ডিসিশন, এবং আমি মনে করি মিথুনও ক্যানট টেক একা ডিসিশন। তারও আলাপ করতে হয়েছে, আমারও আলাপ করতে হয়েছে। এর মধ্যে যেটা আমরা করেছি যে আমরা সরি এই সাপোর্টারদের জন্যে, কারণ সাপোর্টারদের জন্যেই কিন্তু একটা খেলা উন্নতি হয়, খেলোয়াড়রা খেলে, সব কিছু। সো জিনিসটা যেটা হয়েছে যে আমরা ইমিডিয়েটলি সব টিকিট রিফান্ড করে দিয়েছি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না। হ্যাঁ, তো এখন ধরেন এরকম একটা আনওয়ান্টেড সিচুয়েশন কিন্তু সবার জন্যই প্রথম হতে পারে। আমার 30-40 বছর এক্সপিরিয়েন্স, কিন্তু এটাও কিন্তু আমার জন্য প্রথম। সো সেই জন্যে সরি বলা ছাড়া
আমার আর কিছু বলার তো নাই। এই মিঠু এই বলবেন? বিষয়ে আচ্ছা এই টপিকসটা নিয়ে একটু শেষ করি। আচ্ছা এই বিষয় থেকে আমি প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্লেয়ারদের পক্ষ থেকে বলতে চাই, এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, এটা আমাদের কারোরই কাম্য ছিল না। এই জন্য আমি অ্যাজ এ কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্লেয়ারদের পক্ষ থেকে আমাদের যে দর্শক ওনাদের ছাড়া ক্রিকেট চলবে না, ক্রিকেটের প্রাণ ওনারা, ওনাদের কাছে আমরা আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা মানে ক্ষমা প্রার্থনা করছি। আমরা আশা করব আপনারা আগেও যেই রকম আমাদেরকে সাপোর্ট করেছেন কালকে থেকে আবার সেই সাপোর্টটা আপনাদের পাবো, এবং আপনারা আমাদেরকে যতটা ভালোবাসেন আমরাও একইভাবে আমাদের ফ্যানদেরকে ভালোবাসি। এক মিনিট, আমি দিচ্ছি, ও দিচ্ছি, বলো তুমি সেটা কথা, তারপরে এইদিকে আসতেছি। হ্যাঁ বলো। মিঠুন ভাই বলতেছিল আজকে সারা রাত ঘুমাতে পারেনি, আপনিও আমি যতটুকু যাই ঘুমাতে পারেনি, এবং কালকে সারা রাত ট্রাই করছেন যে লাপাত্তা আর কি তাকে, আজকে সারাদিনও তাকে পান নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে 48 ঘন্টা আলটিমেটামটা দেওয়া হলো, বা 48 ঘন্টার মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হলো, সামহাও যদি ওই 48 ঘন্টার মধ্যে সে লাপাত্তা থাকে বা তাকে না পাওয়া যায়, তখন আসলে তার এই যে অপসারণ প্রক্রিয়া বা সে যে এটা কিন্তু কন্টিনিউয়াস হবে, শোনেন। মানে এটা কি নিয়মে নিয়মে কনস্টিটিউশন না করে, কনস্টিটিউশনে আছে যে আমরা একটা কমিটি ফর্ম করে রাখবো, যেটা আমাদের অলরেডি করা আছে, এবং তাকে 48 ঘন্টায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। হ্যাঁ, লাপাত্তা থেকে না দিলে তার মানে আপনি জানেন যে আপনি যদি একটা কোর্টে কেস করছেন, আপনি যদি হাজিরা না হন, এটা রেজাল্ট তো আমার এক্সপ্লেন করার দরকার নাই। সেটাই কারণ আমাদের জানেন মিতু হচ্ছে আমাদের ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান, সো আমি তাদের সাথেও কথা বলছি, ওর বাই দ্য বুকস উই গো, ইফ হি ডাজন্ট রিপ্লাই তাহলে এটার কনসিকুয়েন্স তো ওনাকে ওইটার প্রসেস আছে ওনার, তো আমরা সবাই জানি। আজকে যদি আমাকে পার্সোনালি আপনি গভর্নিং কাউন্সিল হিসাবে না কোয়েশ্চেন করেন, আপনি যদি আমাকে একটা প্লেয়ার হিসাবে কোয়েশ্চেন করেন, আমি তো বলবো যে উনি একটা বিরাট মিস্টেক করেছেন, এটা কিন্তু আমি বলছি এখনো ওদের সাথে করে অপরাধের। হ্যাঁ, মানে আমি ওই লেভেলে গেলাম না, ভদ্র ভাষায় বললাম মিস্টেক, কিন্তু কথাটা হচ্ছে এটা কোনো মানুষেরই এটা কাউকে ছোট করার রাইট নেই। কথাটা বুঝছেন কি? এটাই বলেছি আজকে, আমাদেরকে বলেছে চিনে না বাসা। না আমি চিনি, আবার আমি মিথ্যা কথা বলি না, আমি চিনি না। হ্যাঁ, কিন্তু কালকে বললাম তো, কারোর চিঠি পাঠানো হয়েছে, নিশ্চয়ই আমাদের পিওন আর এরা চিনে। আপনাদেরই প্লেয়ার, এখন সোশ্যাল প্ল্যাটফর্মে এই ইস্যুতে দেখলাম যে আসলে প্লেয়ারদের এগেইনস্টে অনেক কথা হচ্ছে, অনেক থ্রেটও দেওয়া হচ্ছে, বা অনেক রকমের অনেক কিছু ভাইরাল হচ্ছে প্লেয়ারদের এগেইনস্টে বা নেগেটিভ। তাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের মেসেজ কি থাকবে বা কোনো? ভাই, প্রোটেক্ট হচ্ছে যে আপনি যে ক্রিকেট খেলাটা দেখছি, আমরা যে চিয়ার করতেছি বাংলাদেশ টিম, দেখেন বুঝতে পারছি অনেক। হ্যাঁ, উচিত, মানে আমার মেসেজ হচ্ছে ভাই, আমরা সবাই কিন্তু কারো 100% দেয় কিন্তু ক্রিকেট মাঠে। আমাকে কেউ যদি বলে যে মিরাজ 100% দিচ্ছে না, আমি অ্যাজ এ ক্রিকেটার, এটা হইতেই পারে না। সো তারা দেশের জন্যে খেলে, ক্লাবের জন্যে খেলে, ফ্র্যাঞ্চাইজের জন্যে খেলে, এটা তাদের পেশা, কিন্তু এটা আবার তাদের নেশাও। কিন্তু এটা আপনার বুঝতে হবে যে ক্রিকেটার হয়েছে কিন্তু শুধু মানে হঠাৎ করে আপনি ক্রিকেটার হতে পারবেন না, একটা ন্যাচারাল ট্যালেন্ট। মানে আমি 1000টা চেষ্টা করেও আমি মিরাজ হতে পারবো না কিন্তু, ঠিক আছে? তো সুতরাং আমাদের একটু ওপেন হার্ট নিয়ে সাপোর্টারদেরও দেখা উচিত, ওপেন হার্ট নিয়ে। কোনো দলের না, দে আর ক্রিকেটার্স, they give 100%, they are বাংলাদেশের অ্যাসেট, they play 100%, they give 100%। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের যে এক্সপেকটেশন যে একদিন ওয়ার্ল্ড কাপ জিতবো, একদিন এসব, যেহেতু আমরা তো আন্ডার 19 পর্যন্ত এসছি ওয়ার্ল্ড কাপ নিয়ে, নিশ্চয়ই এটা সাকসেসফুল একদিন হবে। বলেন। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে বিসিবি থেকেই। উনি এর আগে যখন বলা হয়েছে, আপনারা করেছেন, আপনারা একটা প্রেস রিলিজ দিয়েছেন, সেখানে বলেছেন যে তা প্রকাশ্যে ক্ষমা যদি না চায় আপনারা মানে এটা অ্যাকসেপ্ট করবেন না। এবং এখন যেহেতু আপনারা আবার খেলায় ফিরছেন, যদি 48 ঘন্টার মধ্যে এই কাজটা না করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কি আবার মানে খেলা বয়কটে যাবেন নাকি? আমি এটা বলি, জিনিসটা হচ্ছে এটা নিয়ে আলাপ হয়েছে, আলাপ ওয়াজ ভেরি শর্ট। হ্যাঁ, এইখানে এসে আপনি যদি ওদের চিঠিটা, একটা খুব সুন্দর চিঠি দিয়েছে কিন্তু, যে হোয়াট দে হ্যাভ সেড, যে
তারা কিন্তু আমরা যে অ্যাকশনগুলি নিয়েছি তারা অ্যাপ্রিসিয়েট করেছে। এইখানে একটা পার্সোনাল ব্যাপার একটা লোকে, কিন্তু আমরা সবাই বলেছি যে তার কলিগরা এমনি তো উনি তো ওনাকে রিমুভ করা হয়েছে। আজ পর্যন্ত কোনো ডিরেক্টর আমি শুনিনি যে শোকজ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা এরকম রিমুভ হয়েছে। তো সুতরাং দুটা তো অলরেডি বাংলাদেশ রেকর্ড হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সো আমরা চেষ্টা করব ওদের সাথে যেটা কথা হয়েছে যে আমরা সর্বাত্মক চেষ্টা করব ওনাকে বোঝানোর যে এইটাকে আপনি শেষ করেন। এটা আমরাও মনে করি যে আপনি রং স্টেটমেন্ট দিয়েছেন এটাকে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যার ডিসিশন তার ডিসিশন। তো এখন এদিকে যাই। হ্যাঁ এই যে পিয়াল। ভাই মানে আমি আবার ওই প্রশ্নটা একটু আরে? জিজ্ঞেস করি যে ধরেন নিল না উনি ক্ষমা প্রকাশ্যে, আপনি তো বলছেন যে খেলবেন না, তখন এর আগে আপনার- না না, প্রসেস আছে তো, প্রসেস কিন্তু বন্ধ হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কি, উনি যদি, আমি যে আজকে আমার কথা বলতে পারি, আজকে যদি আমি হইতাম, আমি দেখতাম প্রসেসের ব্যাপারের আগে আমি যদি কোনো মিস্টেক করে ফেলি, আমি কিন্তু বলতাম, আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি এসে বলতাম যে মিথুন ছোট হোক ভাই, আই মেড এ মিস্টেক, আমি একটা ভুল করে ফেলছি। এইটা হলেই কিন্তু আজকে এই পর্যায়ে যাইতো না, এই পর্যায়ে যেত না কিন্তু, তাই না? আপনি তো ওনার গত এক সপ্তাহ ধরে নানান কমেন্টেই কিন্তু জিনিসটা দিন দিন বেড়েছে। এটা আমরা ওদের বিসিবি থেকে কি তখন স্টেপ নিয়েছেন যখন উনি কমেন্ট করা শুরু করেছেন? আপনারা কি বলেছেন? কারণ ওই যে বলে না বিন্দু বিন্দু জল সাগরতল করে তোলে। বলা হয়েছে প্রেসিডেন্ট নিজে, প্রেসিডেন্ট, আমি এটা কনফার্ম করি যে প্রেসিডেন্ট নিজে ওনাকে বলেছে। তারপরে শুনেন না। হ্যাঁ, উনি হয়তো ডিনাই করেছে, আমি এক জায়গায় দেখেছি ডিনাই করেছে, কিন্তু প্রেসিডেন্ট নিজে ওনাকে বলেছে। ওই আগের স্টেটমেন্টও তো কাম্য নয়। কেউ কমেন্ট করতে পারে ভাই, আমি কমেন্টের তো কাউন্টার দেওয়ার আমি কেউ না। তার মতামত আমার মতামত। হ্যাঁ ঠিক আছে, মিঠু ভাই, মিথুন জিজ্ঞেস করো। প্রশ্ন ছিল যে আপনি বিপিএল এর আগে প্রতিবারই বিপিএল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, এবারও প্রেস রিলিজে বিপিএল শুরুর আগে আপনাকে বলা হয়েছিল যে এবারের বিপিএল নিয়ে আসলে কি হবে। তো এবারের বিপিএল এর সবচেয়ে বেশি আলোচনাটা হলো যে একদিন খেলা চললো না, চিটাং গেল না। এই ক্ষেত্রে যে আপনারা কি নিজেদেরকে একটু ব্যর্থ মনে করছেন? ব্যর্থ, এটার সার্কামস্ট্যান্সেস ভাই। আমি আপনাকে বলেন যে আমার যে ফিকচার ছিল, আমি খুবই লাকি অ্যাজ আ সেক্রেটারি, যে গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি হিসাবে আমি লাকি যে যখন প্রবলেম হয়েছে প্লেয়াররা হেল্প করেছে এবং ফ্র্যাঞ্চাইজিরও হেল্প করেছে। আপনি জানেন যে আমাদের 2 দিন বন্ধ রাখা হয়েছিল শোক দিবসে। এটা তো আমরা একটা 3 বারের একটা প্রাইম মিনিস্টারের কাছে এটা আমরা তো একটা, মানে এটা তো আমাদের করণীয় যে খেলা ওনার ওই দিন হবে না। ইস্যুটা আসতেছে না, যেমন এই যে আজকের ইস্যুটা আসলো বা না না, আমি কি বলছি ওইটারই উত্তর দিই। ওইটার জন্যে আমার হচ্ছে কি, আমি আবার এই প্ল্যাটফর্মেই বলছি, আমরা সরি চিটাগং দর্শকের কাছে, কারণ চিটাগং ফুল হাউস হয়। আমাদের কিন্তু লস হয়েছে চিটাগংয়ে না হওয়াতে, চিটাগং লস হয়েছে, কিন্তু আমাদের কোনো মতেই আমরা অ্যাডজাস্টের ওয়ে ছিল না, সেই জন্য একটা ভেন্যু কমাতে হয়েছে। আর আজকেরটাও তো ধরেন এটা যদি কালকে পরশু পর্যন্ত চলে যেত তাহলে কিন্তু আমাদের খেলা ক্যান্সেল করা ছাড়া উপায় ছিল না, উই কুড নট অ্যাডজাস্ট। সো এখন সবাই আমরা মনে করি এটা একটা ভালো ফিনিশিং হয়েছে। লাস্ট কোয়েশ্চেন। মিঠুন, একটু দুইটা কোশ্চেন আপনার কাছে। একটা হচ্ছে যে আমরা কি করবেন? ইন দ্য মিড টাইমে কয়েকজন ক্রিকেটারের সাথে কথা বলেছি। কিছু ক্রিকেটার, বেশ কিছু ক্রিকেটার তাদের খেলার ইচ্ছা ছিল, কিন্তু মুষ্টিমেয় কিছু ক্রিকেটারের জন্য খেলাটা হয়নি, এবং যারা আপনাদের যারা লাইমলাইটে আছে তার জন্য। এটা কতটুকু সত্য? আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় চাউট হচ্ছে, সেটা হচ্ছে যে মূলত হচ্ছে কোয়াবের উপর থেকে কেউ একজন কলকাঠি নাড়তেছে, আমি নামই বলে দিই তামিম ইকবাল। এটা নিয়ে একটু ক্ল্যারিফাই করুন। আচ্ছা, আমি আগে প্রথম প্রশ্নের উত্তর দিই। এখানে আমি ছাড়াও বাকি ক্রিকেটাররাও আছে এবং বাইরেও আপনি কিছু কিছু ক্রিকেটার দেখেছেন। আমরা সবার সঙ্গে আলোচনা না করে কোনো ডিসিশন নিতে পারি না। আমরা যখন সবার বলতে আপনি হয়তোবা যাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছেন তারা 10 জনের মধ্যে হয়তোবা 3 জন ডিসএগ্রি করেছে, সেই 3 জনকে পেয়েছেন। বাকি 7 জন যদি এগ্রি করে আমার কোন দিকে যাওয়া উচিত, আমি সেটাই করেছি। এবং আমরা প্রত্যেকটা ডিসিশন যখন ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করার আগে আমরা সবাই লবিতে, হোটেল লবিতে, আপনি দেখেছেন অন্যান্য হোটেল থেকেও কিন্তু আমাদের হোটেলে, যেহেতু এই হোটেলে টিম বেশি, এই হোটেলে সব টিম থেকেই কিন্তু প্লেয়ার এসেছেন। তো তাদের মতামত ছাড়া আমার কোনো রাইটস নাই
কোনো ডিসিশন দেয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তামিম ইকবাল। তো আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন না? আমার মনে হয় এই জিনিসটা একটু আপনারা তামিম ইকবালের সাথে ক্লিয়ারিফাই করে নিয়েন, কারণ এখানে অনলি তামিম ইকবালের রোল ছিল যখন আমরা নতুন করে কোয়াপটা গঠন করি, তখন মিঠু ভাইও কিন্তু আমাদের একজন ইলেকশন কমিশনার ছিল। কমিশনার ছিল। তখন সবার উদ্দেশ্য ছিল কি, একটা নতুন কোয়াপ তৈরি করা। সবাই কিন্তু একই উদ্দেশ্যে কাজ করেছে। সেটা মিঠু ভাই যেমন আমাদের সবচেয়ে সিনিয়র পার্সন ছিল, সেলিম শাহিদ ভাইকে দেখেছেন, রাহুল ভাইকে দেখেছেন, আমরা ইয়াং যারা আছি আমরা এসেছি, আমাদের কিন্তু সবার কম্বিনেশনে কোয়াপটা গঠন হয়েছে। সেই সময় আপনি যদি বলেন ওই সময় তার একটা রোল ছিল, আমি টোটালি এগ্রি। বাট এখন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কোনো ডিসিশন মেকিংয়ে এখানে কোয়াবের ডিসিশন অনলি কোয়াব নেই, কোয়াবের ডিসিশনে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না, এবং প্লেয়ারদের স্বার্থ ছাড়া এখানে সেকেন্ড কোনো ইস্যু দেখা হয় না। থ্যাংক ইউ। আপনি আজকে রাত 9টায় বলেছেন যে 9টার পরে আপনার ফোনে প্রচুর হুমকি ধমকি আসছে, এটা যদি একটু ক্লিয়ার করতেন। আর আজকে আপনি হুমকি পাচ্ছেন, পরের দিন হয়তো মিরাজ ভাই পাইতে পারে, একদিন শান্ত অন্যান্য ক্রিকেটারও পাইতে পারে। এ ব্যাপারে বিসিবি কি ভাবছে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে, আর আপনি হুমকি ধামকিগুলো কার থেকে পেয়েছেন? আচ্ছা, বিসিবি কি ভাবছে সেটা মিঠু ভাই অ্যান্সার করবে। আর আমি এই জিনিসটা ক্লিয়ারিফাই করি, আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনোভাবে আসছে, শুধু আমার না, কোনো না কোনোভাবে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাদের বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এটা ট্রু। আমরা আসলে দেখেন, আপনারা সাংবাদিক ভাইরা, আমরা প্লেয়ার, আমাদের ভাষা আপনারা বুঝেন, আপনাদের ভাষা আমরা বুঝি। আমি যদি কোনো বিতর্কিত কথা বলি সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই বোঝার ক্ষমতা আছে। তো আমি শিওর যে আমি এমন কোনো শব্দ ব্যবহার করি নাই যেটাতে কাউকে ছোট করে বা কোনো বিতর্কিত কোনো বিষয় বা দেশের এগেনস্টে যে কোনো কথা বলি নাই। আমার অনলি ইস্যু ছিল ক্রিকেট, এবং আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মানটা, প্রত্যেকটা মানুষের আমি মনে করি তার একটা নিজস্ব সম্মান আছে এবং সেটা তার রক্ষা করার অধিকারও আছে। আমরা জাস্ট আমাদের সম্মানটাকেই কিন্তু রক্ষা করতে চেয়েছি, সেই অধিকার থেকে কথা বলেছি। এখানে আসলে আমরা আমাদের দেশদ্রোহী বা বিভিন্ন দেশের শত্রু হিসেবে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হচ্ছে। আমি জানি না এখানে আমাদের কোনো একটা ওয়ার্ড দেশের এগেনস্টে ছিল কি না। আমার মনে হয় না যে আমাদের কোয়াবের বা আমাদের প্লেয়াররা যারা আছে কেউ কখনো দেশের এগেনস্টে যে কোনো কথা বলেছে বা দেশের স্বার্থ রক্ষা না করে কোনো কথা বলেছে। একবার সাকিব এরকম সরাসরি হুমকি ধামকি পেয়েছিল বলে উপমহল থেকে তার সঙ্গে একটা গানম্যানও রাখা হয়েছে। আমি বলছি না যে এখন সব ক্রিকেটারের সঙ্গে আপনার গানম্যান রাখতে হবে, কিন্তু বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কি ভাবছেন? আমরা যেটা হচ্ছে, আমাদের জানেন একটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, আমরা তো এখন শুনলাম ওটাই। আমি রিকোয়েস্ট করব যে যার যার কাছে এসছে এই ফোন নাম্বারগুলি যদি আমাদের পাস অন করে দেয়, আমরা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টে দিব, ওনারা লেট দেম টেক আ ইয়েতে। উই আর টেকিং দিস সিরিয়াসলি। ঠিক আছে ভাই? আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ভাই, লাস্ট আমাদের ক্রিকেটের পার্টনার কিন্তু সাধারণ দর্শক। কি? জি সাধারণ দর্শকরা। জি, দর্শকরা দেখা যাচ্ছে ক্রিকেটার যারা যাই বলে না কেন সেটা একটা রিপ্লাই তারা দেয়। আমরা আজকে বিরাজ ভাইয়ের কাছ থেকে শুনলাম, তিনি আসলে ট্যাক্সের ব্যাপারে বলছিলেন, অ্যাজ পার দ্য ল অফ ইনকাম ট্যাক্স, যার মাসে 17 লাখ টাকা ইনকাম সে 25% টাকা দেয়। জি। তো বাংলাদেশে অনেক গ্রুপ অফ কোম্পানিজ আছে, অনেক বড় বড় উদ্যোক্তারা আছে যারা কিন্তু মাসে 17 লাখ টাকা বেশি কামায়, তারাও দেখা যাচ্ছে 25% ট্যাক্স দেয়। Correct. বিরাজ ভাই যখন বললেন যে আমরা সবচেয়ে বেশি ট্যাক্স দিই, মানে ট্যাক্স দিই, তখন যারা 17 লাখের চেয়ে বেশি কামায়, ধরেন কেউ 2 কোটি টাকা কামায় প্রতি মাসে কিংবা 20 কোটি কামায়, সেও তো বলতে পারে ভাই আমিও দিই। তাহলে শুধুমাত্র আপনি যে বললেন স্পেসিফিকলি যে শুধু ক্রিকেটাররাই দেয়, এই জিনিসটাতে অনেকেই সোশ্যাল মিডিয়াতে একটা বিরূপ মন্তব্য করছে। আমি এই অ্যান্সারটা একটু মিরাজ ভাইয়ের কাছ থেকে চাই। এইটা আচ্ছা বলো। না, দেখেন, ক্রিকেটার তো ক্রিকেটের কথাই বলবে। আপনি যেটা বললেন যে আমি জানি না যে আপনি যেটা বলেন ব্যবসায়ীরা কে কত পার্সেন্ট ট্যাক্স দেয়, বাট আমরা যে ট্যাক্সটা দেই 25% থেকে 30% ট্যাক্স দেয়, আমাদেরটা আমরা বলতে পারি হাইস্ট। কারণ আমরা দিন শেষে আমি দেখেছি সাকিব ভাই এরকম অনেক বছর হাইস্ট ট্যাক্স গেটার হয়েছে।
আমি দেখেছি যে আমাদের ভিতরে মুশফিক ভাই হয়েছে, মানে ক্রিকেটারদের ভিতর থেকে অনেক প্লেয়ার এরকম হয়েছে। তা মাইন্ড সেট আপ তো এরকম, বাংলাদেশ তো অনেক বিজনেসম্যান আছে, অনেক ট্যাক্স দেয়, বাট আমি ওইরকম কখনো দেখিনি। এর জন্য জিনিসটা বলেছি যে আমরা ক্রিকেটাররা আমরা ট্যাক্স তো সবসময় আমাদের যে ট্যাক্সটা দেওয়া হয়, এখানে বোর্ডের ডিরেক্টর আছে, আমাদের ট্যাক্সটা কেটে রেখেই কিন্তু আমাদের টাকাটা দেওয়া হয়, এমন না যে তারা ট্যাক্সটা বাদ দিয়ে আমাদেরকে দেওয়া হয়। প্রসঙ্গটা ওইভাবেই ছিল যে আমরা যখনই টাকাটা পাই ক্রিকেট বোর্ড থেকে আমাদের ট্যাক্সটা কেটেই দেওয়া হয়, এবং আমার কাছে মনে হয় যে আমরাই ক্রিকেটাররা ট্যাক্সটা প্রপারভাবে দেই। এটা আসলে নেগেটিভিটি না, এটা আমি এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে ট্যাক্স তো এটা ভালো জিনিস, এটা যদি প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাকভাবে ট্যাক্সটা প্রদান করে এটা দেশের জন্য ভালো, দেশের ডেভেলপমেন্টের জন্য ভালো। বাট আমাদের সেক্টর থেকে যে আমরা যে ট্যাক্সটা দেই এই জিনিসটা আমি বার্তাটা দিতে চেয়েছি, এবং বাইরে কি হয় এটা আমার তো ওইরকম নলেজ নেই যেটা আপনি শোনেন, বললেন। এটা কিন্তু সেক্টর ওয়াইজ, সো ইউ ক্যানট কম্পেয়ার একটা প্লেয়ার। কম্পারিজনটা কিন্তু সাধারণ না না, ওনাদেরও উচিত না। প্লেয়ারেরটা প্লেয়ার, যেরকম সাংস্কৃতিক অঙ্গনে যারা নায়িকা বা যারা তাদেরটা আলাদা, এদের ক্যাটাগরি আলাদা, এই সব ক্যাটাগরিতে তো প্রপারলি। আজকে যারা টিকিটটা কেটেছিল তাদের জন্য ও টিকিটের ব্যাপারে, আজকের টিকিটে আমরা অনলাইনে তারা ফেরত চেলে সব পেয়ে যাবে। ওয়ার্ল্ড কাপ না খেলে ড্যামেজ কি দাও, মানে চাইদা চাইছে নাকি ক্রিকেট? এইটা আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, এইটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। এইটা হচ্ছে আমার ক্ষমতা নাই এটা উত্তর দেওয়া, এটা বোর্ড বলবে। আমি একটু বলি আচ্ছা, মানুষজন যেটা বলে আমরা কখনোই বলি না ক্রিকেট বোর্ডের কাছে আমাদের ড্যামারেজ দিতে হবে, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই না। আমরা কখনোই, আপনারা একটা জিনিস কি, সাধারণ মানুষ হয়তো আমাদেরকে ভুল বোঝে, আমরা কখনোই দেশের এগেনস্টে না। আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি। আপনি ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচ জিতি, আমি ম্যাচ জিতিয়েছি, মোস্তাফিজ ম্যাচ জিতেছে, আমরা কত খুশি হয়েছি। শান্ত আমাকে জড়িয়ে ধরে গলায় উঠাইছি ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতাতে। তাহলে আপনারা যারা দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেনস্টে, কখনোই না ভাই। আমরা যখন দেশের হয়ে খেলি তখন দেশের মানুষের হয়ে ক্রিকেট খেলি, আমরা সবাই একসাথে হয়ে ক্রিকেট খেলি। বাট আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা আমি জানি না